আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। হত্যাযজ্ঞে নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হলেন এই মামলার গ্রেফতার পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় বিচারকদের উদ্দেশ্যে বলেন, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে যান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া কানিজ। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে মানবতা বিরোধী অপরাধের মামলায় গত ১ জুন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রকাশ করা হাসিনার হত্যার নির্দেশনা সম্বলিত অডিও প্রচার হলে সবার কাছে অনেক কিছুই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। এখন লেখা নেবেন, ব্যবহার করবেন, বিচারকের আদেশ দেওয়ার আগে কাঠগড়ায় দাঁড়িয়ে সবাইকে বিস্মিত করে নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার কথা জানান পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এরপর মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আদালত। তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। সুতরাং তিনি পরবর্তীতে এই আদালতের সুবিধাজনক সময়ে তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে প্রকৃত ঘটনা এবং অপরাধ কারা তাদের মাধ্যমে কিভাবে সংগঠিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করবেন। এদিন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অব্যাহতি চেয়ে আইনজীবীর করা আবেদন খারিজ করে দেন বিচারক। জুলাই এবং আগস্টে ১৫০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, ২৫,০০০ মানুষকে আহত করা হয়েছে, যাদের মধ্যে চিরস্থায়ীভাবে অন্ধত্ব বরণ, চিরস্থায়ীভাবে অঙ্গহানি সহ নানান ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। এ মামলায় জুলাই আগস্টে হত্যাযজ্ঞ চালাতে নির্দেশনা, উস্কানি, প্ররোচনা, সম্পৃক্ততা সহ ৫টি অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার ১০ জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কিভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ২৪-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ পলাতক ২৬ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এই মামলায় ৩০ আসামির মধ্যে বৃহস্পতিবার ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার পর এই নির্দেশ দেওয়া হয়। গত ২৪ জুন ৩০ জনকে অভিযুক্ত করে আবু সাইদ হত্যা মামলার প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। ৩০ জুন আনুষ্ঠানিক ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির জন্য কমিশনের কাছে দাবি জানান তিনি। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, সুষ্ঠু নির্বাচনের পথে একটি অপশক্তি বাধা সৃষ্টি করছে। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আলোচনায় সাংবাদিক নেতাদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা। বক্তারা ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমার এটা না হলে ওইটাও হবে না, এই অধিকার তো আপনার নাই। এই যে মানসিকতা আর পলায়নকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানসিকতা। দেশের সব অনিশ্চয়তা দূর করে নির্বাচন করতে পারার মধ্যেই এই জুলাই অভ্যুত্থানের সার্থকতা নির্ভর করে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচন চায় তার দল, তবে আওয়ামী লীগ আমলের মতো নয়। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এটি নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে চাচ্ছি, বারবার একটি অপশক্তি সেই পথে বাধার সৃষ্টি করছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির রক্তের সঙ্গে সংস্কার মিশে আছে। একমত না হওয়া বিষয়ে সমাধান হবে পরবর্তী সংসদে। প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই যে তিনি নির্দেশ দিয়েছেন
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে, এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। নির্বাচন তো এই দেশের মানুষ চায়, নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে। তো দ্রুত নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণ হবে বলে প্রত্যাশা বিএনপি মহাসচিবের। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবেই যেন কাজ করে। আলোচনা শেষে জুলাই আন্দোলনের শহীদ সাংবাদিক পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। রুদ্র রফিক, RTV, ঢাকা। সংস্কার আর পিআর পদ্ধতির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, স্থানীয় নির্বাচন ও নির্বাচনের পদ্ধতিকে জটিল প্রক্রিয়ার মধ্যে ফেলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি দল। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সংস্কার না করে, বিচার না করে, তো বিচারের প্রয়োজনীয় আইন কানুন সবই তো করতে হবে পার্লামেন্টে। আর বাংলাদেশের মানুষ এটা সম্পর্কে কোনো ধারণাই নাই, এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে। আমি আগেও বলেছি, যারা রাজনীতিতে একেবারে এতিম, তারা হচ্ছে এই পদ্ধতি চায়। খুনিদের বিচার, সংস্কার ও জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচন করা হলে আবারও গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাগুরা শহরের ভাইনা মোড়ের পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন। নাহিদ বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। দেশে আর কোনো ফ্যাসিবাদী দোসরের জায়গা হবে না। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই আন্দোলন চলবে বলেও জানিয়েছেন নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, সার্জিস আলম, ডাক্তার তাসলিম জারা। দল মত নির্বিশেষে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমাদের সকলকে সরব হতে হবে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যে সেটি কার্যকর দেখতে চাই। কোটা সংস্কার দাবিতে 10 জুলাই টানা তৃতীয় দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচিতে সকাল সন্ধ্যা বিপর্যস্ত হয়ে পড়ে সারা দেশ। এদিন কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা করে আপিল বিভাগ। তবে ঝুলিয়ে রাখা এমন রায় প্রত্যাখ্যান করে নির্বাহী আদেশ চায় শিক্ষার্থীরা, অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। সেদিনের ঘটে যাওয়া ঘটনা জানাচ্ছেন জাহিদ রহমান। পূর্ব ঘোষণা অনুযায়ী টানা তৃতীয় দিনের মতো 10 জুলাই বুধবার সারা দেশে সকাল 10টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এদিন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। তবে তা তাৎক্ষণিক প্রত্যাখ্যান করে বিবৃতি দেয় শিক্ষার্থীরা। আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই আমরা জানাতে চাই যে আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে। রাজধানীর শাহবাগ মোড়, মহাখালী, আমতলী, সায়েন্স ল্যাবরেটরি ও মেরুলবাড্ডার সহ 17টি গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। কারণ বাজার এফডিসি পয়েন্টে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় এই পথের রেল চলাচল। এদিন দেশের সব গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে অবস্থান নেয় আন্দোলনরতরা। কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খুলনার বিএল কলেজের শিক্ষার্থীরা নতুন রাস্তা এলাকায় রাস্তা দখলে নেয়। রেল লাইন অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনরতরা। 10 জুলাই সিলেটে তুমুল বৃষ্টির মধ্যে কোটা বাতিলের 1 দফা দাবিতে সড়ক অবরোধ করে বাংলা ব্লকেট পালন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জব্বার মোড় এলাকায় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস থামিয়ে রেল লাইনে ব্যারিকেড দেয়।
পরদিন বাংলা ব্লকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। জাহিদ রহমান, RTV। আপিল বিভাগের জ্যেষ্ঠ 2 বিচারপতি থেকে প্রধান বিচারপতি নিয়োগে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় একমত হয় তারা। তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং জরুরি অবস্থা জারি নিয়ে সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধনে একমত হলেও পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। তবে জুলাই ঘোষণাপত্র সংবিধানের মূল নীতিতে অন্তর্ভুক্তের বিষয়ে একমত হয়নি বিএনপি। বিস্তারিত আলওয়ান খানের রিপোর্টে। সংস্কার নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে একমত হয়েছে সবাই। জ্যেষ্ঠ 2 জন বিচারপতি থেকে বেছে নিতে হবে একজনকে। কর্মে জ্যেষ্ঠ 2 জনের মধ্যে একজনকে নিয়োগ করা হবে, এ বিষয়ে দুটো মত আছে। আর একটু সুনির্দিষ্টভাবে অগ্রসর হওয়া যায় কিনা সেটা উপস্থাপন করবে, কিন্তু দুটো বিষয়ে সুস্পষ্ট ঐকমত্য তৈরি হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায় সব দল। রাষ্ট্রপতি এবং বিচার বিভাগের কাউকে এই সরকারের প্রধান হিসেবে চায় না অধিকাংশ দল। এ নিয়ে আলোচনা চলমান। কোন রাজনৈতিক দল এই প্রস্তাব করেছেন যে সংসদের একটি কমিটির মাধ্যমে এই ব্যবস্থা যেন জরুরি অবস্থা যেন ঘোষণার ব্যবস্থা করা হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি জুলাই গণ অভ্যুত্থানকে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায়, তবে সংবিধানের অংশ চায় না। কোন ঘোষণাপত্র এটা সংবিধানের অংশ হয় না। রাজনৈতিক গুরুত্ব থাকে, ঐতিহাসিক গুরুত্ব থাকে, সেটা আর্কাইভে থাকে, যে জাতি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উল্লেখ করে স্মরণ করে। জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সেই চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেয়া চতুর্থ তফসিলে আনা যেতে পারে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করলেই হবে না, সাংবিধানিক স্বীকৃতি লাগবে। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে, তার সাংবিধানিক স্বীকৃতির জায়গা লাগবে। জাতীয় নাগরিক পার্টি মনে করে বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন, যার জন্য গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। আগামী সপ্তাহের প্রথম 3 দিন ধারাবাহিকভাবে ঐকমত্য কমিশনের আলোচনা চলবে। একটা ঐকমত্য হয়েছে যে সংবিধানে কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরে আসবে, প্রত্যাবর্তন করা হবে, এ বিষয়ে আমরা একমত হয়েছি। আলওয়ান খান, RTV, ঢাকা। চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হওয়ায় 18 বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়, জুডিশিয়াল সার্ভিসের এই সদস্যরা বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন। অবসরে পাঠানো বিচারকদের মধ্যে 15 জন জেলা জজ, 2 জন অতিরিক্ত জেলা জজ ও 1 জন যুগ্ম জেলা জজ রয়েছেন। এসএসসি সমমানের পরীক্ষায় এবার পাশের হার ও GPA-5 দুটোই কমেছে। এবার পাশের হার 68.45 এবং GPA-5 পেয়েছে 1,39,032 জন। সবচেয়ে বেশি পাশ করেছে রাজশাহী বোর্ডে আর সবচেয়ে কম বরিশালে। গত বছরের চেয়ে এবার GPA-5 কমেছে 43,000। এবছর কাউকে বাড়তি নম্বর দেয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে। এবছর পাশের হার 68.45%। এবার সর্বোচ্চ পাশের হার রাজশাহী বোর্ডে 77.63%। এরপর রয়েছে যশোর বোর্ডে 73.69, চট্টগ্রাম বোর্ডে 72.07, সিলেট বোর্ডে 68.57, ঢাকা বোর্ডে 67.51, দিনাজপুর বোর্ডে 67.03, কুমিল্লা বোর্ডে 63.60, ময়মনসিংহ বোর্ডে 58.22% এবং সবচেয়ে কম পাশের হার বরিশাল বোর্ডে 56.38%। মাদ্রাসা বোর্ডে পাশের হার 68.9 ও কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 73.63%। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর গড় হচ্ছে পাশের হার 68.04%। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার 68.09%। কারিগরি শিক্ষা বোর্ডের পাশের হার 73.63। এবছর মোট GPA-5 পেয়েছে 1,39,032 জন শিক্ষার্থী। এদের মধ্যে 73,616 জন ছাত্রী এবং 65,416 জন ছাত্র।
গত বছরের তুলনায় এবছর পাশের হার কমেছে 14.95%। জিপিএ 5 কম পেয়েছে 43,097 জন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি জানান, এটি প্রকৃত ফল। ওভার মূল্যায়ন করাটাও ক্ষতিকর, আর তাকে আন্ডার ইভ্যালুয়েট করাটাও তার জন্য ক্ষতিকর। আমরা এক্সামিনারদের কাছ থেকে যে নম্বর পেয়েছি, আমরা সেটাই কম্পিউটারে দিয়ে রেজাল্ট বের করেছি। চলতি বছর এসএসসি অসমমান পরীক্ষা 10 এপ্রিল শুরু হয়ে 13 মে শেষ হয়। এবার মোট পরীক্ষার্থী ছিল 19,28,970 জন, যা 2024 সালের তুলনায় 1 লাখ কম। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নদ নদীর পানি বাড়তে থাকায় পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। ভারী বৃষ্টির সঙ্গে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ফেনীর 3 নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন 100 গ্রামের মানুষ। বন্যার কারণে নোয়াখালী ফেনীতে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। বিস্তারিত আব্দুর রহিমের রিপোর্টে। গত বছরের বন্যার ক্ষত না শুকাতেই আবারও ভয়াবহ বন্যার মুখোমুখি ফেনীবাসী। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার কয়েক হাজার মানুষ। টানা ভারী বৃষ্টিতে নোয়াখালীতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ইতোমধ্যেই অনেক এলাকা পানিতে ডুবে গেছে। আমাদের সব এলাকাটা পুরা দমে ডুবে যাচ্ছে। আমরা বড় বিপদে আছি, আমাকে বাঁচান। থাকা খাওয়া ঘরে দুয়ারে পানি উঠে গেছে। গোমতী নদীর পানি বেড়ে কুমিল্লার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়াও নদী উত্তাল থাকায় ভোলা থেকে জেলার 10টি রুটের লঞ্চ চলাচল এখনও বন্ধ রয়েছে। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপ অঞ্চলের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ। মৌসুমী বায়ুর প্রভাব ও লঘুচাপের কারণে দেশের দক্ষিণাঞ্চল ও রাজশাহী বিভাগে বৃষ্টি অব্যাহত রয়েছে। আগামী 24 ঘন্টায় বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগে বৃষ্টিপাত কমে যেতে পারে, সেই পাশাপাশি ঢাকা বিভাগেও কিছুটা কমে যেতে পারে এবং খুলনা বিভাগ কমে যেতে পারে। তবে রাজশাহী বিভাগে বৃষ্টিপাতটা আর একটু বেশি থাকতে পারে। ভারত থেকে আসা পানির ঢলে তিস্তা নদীর পানি বাড়তে থাকায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন বন্যা পূর্বাভাস কেন্দ্র। ফেনী জেলার সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল অব্যাহতভাবে আগামী 5 দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এবং তিস্তা নদীর পানি সমতল আগামী 24 ঘন্টায় সতর্ক সীমায় বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হওয়ার ঝুঁকি রয়েছে। বৃষ্টি ও বন্যার কারণে নোয়াখালী ও ফেনীতে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা বন্ধ রাখা হয়। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শাপলা চেয়ে 2টি দল আবেদন করেছে। কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা অন্তর্ভুক্ত করেনি। আগামী সপ্তাহে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন চূড়ান্ত করা হবে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মালয়েশিয়ায় রাশিয়া ইউক্রেন ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই 2 মন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে রাশিয়া ইউক্রেন ছাড়াও ইরান, সিরিয়া সহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি স্পষ্ট রোডম্যাপ চায় যুক্তরাষ্ট্র। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পাশাপাশি সংঘাত বন্ধে রাশিয়া নমনীয়তা দেখায়নি বলে অভিযোগ তোলেন তিনি। অন্যদিকে ইউক্রেন, ইরান এবং সিরিয়া পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বস্তুনিষ্ঠ আলোচনা হয়েছে বলে বিবৃতি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলের নৃশংসতা। গত 24 ঘণ্টায় উপত্যকাটিতে চালানো ইসরায়েলি হামলায় অন্তত 82 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে 9 ত্রাণপ্রত্যাশীও রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়োজিত জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ সমালোচনা করেছেন সংস্থানটির মানবাধিকার কাউন্সিলের প্রধান জার্গ লাউবার।
অন্যদিকে যুদ্ধবিরতি প্রচেষ্টার অংশ হিসেবে 10 ইসরায়েলি জিম্মিকে মুক্তির সিদ্ধান্তের কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। নির্বাচনের কারণে পেছাতে পারে বিপিএল এর আসন্ন দ্বাদশ আসর। ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল আয়োজন করা না গেলে সেটি মার্চ উইন্ডোতে নেয়ার পরিকল্পনা আছে বিসিবির। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি মিটিং শেষে বিকেলে এই তথ্য জানায় বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। বিপিএল এর জন্য সেপ্টেম্বরের মধ্যে দল নির্বাচক সম্পন্ন করা হবে বলেও এ সময় জানান তিনি। এছাড়া মিডিয়া ও ডিজিটাল রাইটসের বিষয়ে আগস্টের আগেই সিদ্ধান্ত নেওয়া হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আসন্ন বিপিএল এ সকলের কাছে গ্রহণযোগ্য করতে চান বলেও জানান মাহবুব আনাম। ডিসেম্বর জানুয়ারিতে অন্যান্য কিছু টি-20 লিগের সাথে ক্ল্যাশ করে। আমরা যদি মে মাসেও করি তাও ক্ল্যাশ করবে। আইপিএল তো থাকবেই, এর বাইরে পিএসএল এর সাথেও কিছুটা ক্ল্যাশ হতে পারে। সো আমরা দুটাকেই নিয়েই জানি, কিন্তু আমাদের পরিকল্পনাতে আমরা কোনো আটকাবো না, আমরা আগে এগিয়ে যাব। নতুন নিয়মে কাল থেকে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ। বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। এদিকে সন্ধ্যা 7টায় আসরের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে ভুটান। শিরোপায় চোখ রেখে আসর শুরু করতে চায় দলগুলো। আরও জানাচ্ছেন নাজমুল সাকিব। সাফের বয়সভিত্তিক আসরে অপ্রতিরোধ্য হয়ে ওঠা বাংলাদেশের নামের পাশে রয়েছে সর্বোচ্চ 4টি শিরোপা, যেখানে রয়েছে একটি অনূর্ধ্ব 20 শিরোপাও। ঘরের মাঠে শুরু হতে যাওয়া নারী সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে শিরোপা ধরে রাখার মিশন পিটার বাটলারের শিষ্যদের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বাংলাদেশ অধিনায়ক। আমাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো, খুব বেশি সময় পাইনি আমরা, যেহেতু মায়ানমারে কোয়ালিফায়ার রাউন্ড খেলতে যাওয়ার কারণে। তারপরেও আমরা যতটুকু সময় পেয়েছি কোচ বলেছে ওভাবেই করেছি। আজকে সকালেও আমরা ট্রেনিং করেছি সবাই একসাথে, তো আলহামদুলিল্লাহ ভালো আমাদের প্রিপারেশন। এবারের আসরে নেই শক্তিশালী ভারত, শ্রীলঙ্কা, ভুটানের সঙ্গে একমাত্র শক্তিশালী দল নেপাল। প্রতিদ্বন্দ্বিতা কম হবে ধরে নিয়েই নিয়মে পরিবর্তন এনেছে সাফ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে তালিকার সেরা দল গায়ে জড়াবে চ্যাম্পিয়ন তকমা। কাগজে কলমে বাংলাদেশ হট ফেভারিট ও সবচেয়ে শক্তিশালী হলেও প্রতিপক্ষকে করছে সমীহ। প্রত্যেকটা টিমের সাথে আমাদের ভালোভাবে খেলতে হবে, কাউকে দুর্বল ভেবে আমাদেরকে ছোট করে দেখার কোনো কিছু নাই। আমরা 3টা টিমের সাথে ফাইট করব, ভালো খেলবো, ইনশাল্লাহ জিতবো। বাংলাদেশের মাটিতে সাফের টুর্নামেন্টের অতীত পরিসংখ্যান বাংলাদেশের পক্ষেই কথা বলছে। তবে দলগুলোর মতে খেলা হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সমানে সমান। নাজমুল সাকিব, আরটিভি, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্ত। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।